রিপাবলিক বাংলা, বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর, আপনার মহল্লার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর। আর শুরুতেই আজ যে খবরে নজর রাখতে হচ্ছে তা হলো থ্রেট কালচার, মানে হুমকির সংস্কৃতি। যে সংস্কৃতির জন্য গোটা বাংলা গোটা বিশ্বে নিজের নাম করে নিয়েছিল, আবার এত বছর পর আরও একটা নতুন সংস্কৃতির জন্য বাংলাকে চিনছে গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ। তা হলো থ্রেট কালচার, হুমকির সংস্কৃতি। মেডিকেল কলেজের আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থ্রেট কালচার। আজ এবার মালদার গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয়ের বিরুদ্ধে রতুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বর্ধমান মেডিকেলের চিত্রটা একই, অন্যদিকে থ্রেট কালচার নেই এই মর্মে ছাত্রদের থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগে সরগরম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। দেখুন, এবার থ্রেট কালচারের প্রভাব মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালেও। কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার রাত 11টা নাগাদ রতুয়ার বালুপুর এলাকার বাসিন্দা জখম অবস্থায় রতুয়া গ্রামীণ হাসপাতালে আসেন। তখনই বাধে বিপত্তি। অভিযোগ, রোগীর আত্মীয় কর্মরত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। আমরা বিমল স্যারকে প্লাস হলো গিয়ে বিডিও স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি, ওনারা ব্যবস্থা নেবেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, গ্রেফতার হন রোগীর দুই আত্মীয়। একই চিত্র বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার গভীর রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়র বচসা বাঁধে। প্রতিবাদে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। আমরা চাই যে আমাদের একটা নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সুষ্ঠু পরিবেশ কাজ করার একটা দেওয়া হোক, যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারবো। উনি সম্পূর্ণরূপে একটা পেশেন্টের অন্য কাজের জন্য গেছিলেন এবং তাকে সেরমভাবে হ্যারাস করা হয়, একজন ফিমেল আমাদের ইন্টার্নকে হ্যারাস করা হয়। হাসপাতালের নিরাপত্তা কর্মীদের আচরণ নিয়েও সরব রোগীর পরিবারের একাংশ। ওনারা যখন অভিযোগ করেছেন তখন নিশ্চয়ই এটাকে আমরা অ্যাড্রেস করব এবং এটা আমরা দেখব। হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরেকজনকে জিডি করা হয়েছে, ইমিডিয়েট স্টেপ নেওয়া হয়েছে। দুদিন আগেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই থ্রেট কালচার রুখতে তদন্ত কমিটি তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার নেই এ কথা লিখে জোর জবরদস্তি ছাত্রদের সই করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। প্রভাবশালী জিনিসটি রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায়। হয়েছে কি হয়নি তদন্ত সাপেক্ষ, একটা ইনকোয়ারি কমিটি হয়েছে, সেই রিপোর্টটা সাবমিট করবে, তো লুকোচাপার কি আছে, যেটা সত্যি সেটা বেরোবে। যদিও তদন্ত কমিটির ওপরই দায় চাপিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। স্টুডেন্টরাও থ্রেট পায়নি, তো এখানে থ্রেট কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি। এই অভিযোগ না এলে তো আর থ্রেটের কমিটি কী কাজ করবে? আপনি যেমন এক্ষুনি একটা অভিযোগ বললেন, আপনারা একটা ময়নাতদন্তের ব্যাপারে বললেন, তো সেটাও অভিযোগপত্র পাইনি। আমাদের একটা অভিযোগ, একটা গ্রিভেন্স সেল আছে, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখে তো ব্যবস্থা নেব। কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই সামনে এসেছে। তাদের মধ্যে অন্যতম বিরূপাক্ষ অভিক। শুরু হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত। রিপাবলিক বাংলা। কথা দিয়েও কথা রাখতে পারেনি সরকার। দাবি পূরণ না হওয়ায় ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। দ্রুত ন্যায় বিচার দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি চিকিৎসক। মোট 10 দফা দাবি বেশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে।
আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি, এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না। নিরাপত্তার আশ্বাসই সার, কাজের কাজ কিছুই হয়নি। 27শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেলের ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে। ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় এবার 10 দফা দাবিকে সামনে রেখে ফের পূর্ণ কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দ্রুত অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করা, হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব, কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করা সহ মোট 10 দফা দাবি জানিয়েছেন তারা। অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে। আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার, সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার। আরজি করের মতো একটি ঘটনা ঘটেছে, তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল। দাবি পূরণ হলেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ডাক্তার অনিকেত মাহাতো। প্রশাসনের দিক থেকে এবং সিবিআই দিক থেকে যদি এই সদর্থক বার্তা আমরা পাই, তাহলে তো এই কর্মবিরতি কালকেই উঠে যেতে পারে। আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই। যে মুহূর্তে দাবি দাওয়া মিটে যাবে সেই মুহূর্তে কর্মবিরতি। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য সরকার, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি। আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। 21শে সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফেরেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারকে 7 দিনের সময়সীমাও দিয়েছিল আন্দোলনকারীরা, কিন্তু দাবি পূরণ দুরস্ত। সাগর দত্ত মেডিকেলের ঘটনা পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। রিপাবলিক বাংলা। বাঁকুড়া শহরে বামেদের মিছিলে উত্তেজনা। অভয়াকাণ্ডে বিচারের দাবিতে মিছিল করে বাম, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, শিক্ষক সংগঠন। বাঁকুড়ার ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছতেই পুলিশি বাধার সম্মুখীন হন কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি লাগে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। মাওবাদী যোগ বাংলায় কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি এনআইএ। আসানসোলের কুলটি, ব্যারাকপুরের পানিহাটি, হাওড়া, কলকাতার নেতাজিনগর সহ একাধিক জায়গায়, এমনকি মহেশতলাতে চলে তল্লাশি। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তল্লাশি অভিযান, এবং সেই অভিযান দেখে প্রশ্ন উঠছে, বাংলাতেও কি মাওবাদী যোগ? মাওবাদী যোগের অভিযোগে এনআইএর আতশ কাঁচে বাংলা। ভিন রাজ্যের মাওবাদী নাশকতার তদন্তে নেমে এ রাজ্যের একাধিক জায়গার নাম জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। তার ভিত্তিতেই কলকাতা সহ একাধিক জেলায় চলল তল্লাশি। আসানসোলের কুলটি থানার দিশের গড়ে সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতেও চলে এনআইএ ও এসটিএফ এর যৌথ তল্লাশি। 4 থেকে 5 ঘন্টা ধরে তল্লাশি চললো এই ভাড়া বাড়িতে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই যে বাড়িটি, সেই বাড়িতেই কিন্তু ভাড়া থাকেন সুদীপ্তা পাল। প্রায় 2 বছর ধরে এই বাড়িতেই ভাড়া থাকেন সুদীপ্তা। সেখানেই তল্লাশি চালিয়ে হার্ড ডিস্ক, মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এনআইএ। আমরা একটা শ্রমিক সংগঠন করি কলিয়ারি ঠিকা শ্রমিকদেরকে নিয়ে। সেই কাজটা বন্ধ করার জন্য একটা মিথ্যে কেস সাজিয়ে আমার ঘরে 6টার আগে, একদম বেআইনিভাবে 6টার আগে
এনআইএ এসটিএফ তারা এসে ইনভেস্টিগেশন করেছে এবং তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, আমার মোবাইল ফোন নিয়ে গেছে। পাশাপাশি পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় একটি বাড়িতে হানা দেয় এনআইএ। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মানবেশ সরকারের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। ডাকাডাকিতে বাড়ির গেট না খোলায় গেট টপকে ভেতরে ঢোকেন এনআইএর আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা চলে তল্লাশি। আমাদের ঘরে সার্চ করেছেন, আমার ঘরের সব, আমার মোবাইল বইপত্র যা আছে ঘরে, মোবাইল নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে। এনআইএ অভিযান চলে কালীতলা আশুতি থানার গান্নে গঙ্গাধরপুরেও। সেখানে বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় 5 ঘন্টা তল্লাশি চালান আধিকারিকরা। আজকে 7টার সময় এসে বলছি যে আপনি কেন সার্চ করবেন না, আমাদের রাঁচি থেকে আপনাদের একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এবারে তো তার আগে তো হুড়মুড় করে সব ঘরে ঢুকে পড়লো। অভিযোগ আমার নামে বলেছে, বিকাশ নস্কর। আমি টিউশন করি আর সেলাই। এছাড়াও হাওড়ার ইছাপুর এলাকায় 8-এর এক কেদার ভট্টাচার্য লেনে হানা দেয় এনআইএ। সূর্য শত রায় নামে এক যুবকের খোঁজে তার বাড়িতে তল্লাশি চালায়। প্রায় 4 ঘন্টা ধরে চলে অভিযান। জিজ্ঞাসাবাদ করা হয় যুবকের বাবা মাকেও। আধিকারিকরা বেশ কিছু লিফলেট, বইপত্র ও একটি পুরনো মোবাইল ফোন উদ্ধার করেছেন। হঠাৎ মানে কোনো সময় এলো, হয়তো একবেলা থাকলো কি এক রাত্রি থাকলো, চলে আসে। পোস্টারে এমনি এনআরসি ফেনআরসি এইসব টাইপের লেখা ছিল। পরশুদিন এসছে, কালকে গেছে বিকেল 4টে। যোগাযোগ এখনও নেই, ওই আসে চলে যায়, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। বাড়িতে থাকলেও যতটুকু হয় একটা কথা বলে। বারুইপুরের কল্যাণপুর কুন্দরালি এলাকায় প্রায় 3 ঘন্টা ধরে চলে এনআইএ রেড। তল্লাশি চালায় 18 জনের দল। তল্লাশি চলে গৌর মজুমদারের বাড়িতে। কলকাতার নেতাজি নগরেও চলে এনআইএ তল্লাশি। রিপাবলিক বাংলা। অবশেষে 6 বছর পর খানাকুলে তন্ত সাধনার জন্য শিশু কন্যাকে বলি দেওয়ায় মামলার রায় শোনালো আদালত। তান্ত্রিকের স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং নাবালিকার দিদাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক। 2018 সালের 2রা ফেব্রুয়ারি খানাকুল থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন বাবা। খোঁজাখুঁজির পর এক প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় 4 বছরের শিশুকন্যার দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তান্ত্রিক ও তার স্ত্রী প্রথমে এই শিশুকে ধর্ষণ এবং পরে তন্ত্র সাধনার জন্য বলি দেয়। সস্ত্রীক তান্ত্রিককে গ্রেপ্তারের পাশাপাশি খুনের ঘটনায় সহযোগিতার অভিযোগে শিশুর দিদাকেও গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন অসুস্থতার কারণে মৃত্যু হয় অভিযুক্ত তান্ত্রিকের। এইটা বিরল থেকে বিরলতম সাজা। এটা অ্যানাউন্স করার পরে এই বার্তাটা সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী যাবে। জনগণ বুঝতে পারবে যে এই রকম অপরাধ করাটা কত বড় অন্যায়। তারা অপরাধ থেকে একটু অপরাধ বিমুখ হবে। যার ফাঁসির সাজা হয়েছে তার নাম সাগরিকা পণ্ডিত। উনি বাচ্চাটার কেউ না, উনি হচ্ছে তান্ত্রিকের স্ত্রী। যে তান্ত্রিক ছিলেন ওনার স্বামী, হাজব্যান্ড, উনি মারা গেছে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায়। সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে। আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ, তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল। পাথর খাদানে ধসে চাপা পড়ে প্রাণ গেল 3 জন শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে। পাথর ভাঙার কাজ করছিলেন 4 জন শ্রমিক। তখনই আচমকায় ধস নামে, চাপা পড়ে যান 4 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। গুরুতর জখম চতুর্থ জনকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 3 শ্রমিকের মৃতদেহ রামপুরহাট মেডিকেলে ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ। সকালে পাহাড়ে কাজে গিয়েছিল, কাজে লেগেছিল, লাগার পর ধরলাম পাহাড়ে ধসটা নেমে পড়ে গেছিল। 3 জন, যেটা জানা শুনে দেখিনি তো 3 জন শুনেছি। নলহাটিতে যেভাবে অবৈধ মাইন্স বিভিন্ন জায়গায় চলছে, সরকার উদাসীন, বিচার ব্যবস্থা কিছু নাই, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে। যদি পারমিশন দিয়ে থাকে তাহলে সরকারের উচিত যে এদেরকে ন্যায্য ক্ষয়ক্ষতি এদের পরিবারকে দেওয়া উচিত। আর এই ধরনের যে সমস্ত মাইন্স চলছে
তার তদন্ত হয়ে বিহিত ব্যবস্থা ইমিডিয়েট করা দরকার আছে। সম্প্রতির ঐতিহ্য বয়ে আসছে টাকির ইছামতি পাড়ের প্রতিমা নিরঞ্জন, আর তা দেখতে ঢল নামে দেশি বিদেশি পর্যটকদের। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পাল্টে গিয়েছে সে দেশের চিত্র। সেই আবহে নিরঞ্জন প্রস্তুতি নিয়ে 0 পয়েন্ট হল বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং। বোধনের আগেই নিরঞ্জনের প্রস্তুতি। সীমান্তে দুই বাংলার নিরঞ্জন প্রস্তুতি নিয়ে 0 পয়েন্টে হল বিএসএফ আর বিজেপির ফ্ল্যাগ মিটিং। নিরঞ্জনের চূড়ান্ত দিন ঠিক হয়েছে 13ই অক্টোবর। পর্যটকদের নৌকা যেতে পারবে নদীতে। নিরাপত্তার স্বার্থে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী রশি দিয়ে নদীর মাঝখানে অস্থায়ী সীমান্ত তৈরি করবে। বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে, এবং প্রতিমাও নামবে, আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে, কিন্তু মাছ বরাবরের বেশি কেউ যেতে পারবে। তাহলে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে, এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফের সাথে থাকছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি চলছে। সেই মতো নিরঞ্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে একগুচ্ছ ব্যবস্থা। ব্যবহার হবে ড্রোন ক্যামেরা, বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরা। যে বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা আশাবাদী যে আবার পুরনো যে ঐতিহ্য ছিল সেই পুরনো ঐতিহ্য অনুযায়ী টাকি ইছামতি নদীর ভাসান আগামী 13ই অক্টোবর অর্থাৎ রবিবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভাসান অনুষ্ঠিত হবে। ভারতের নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। টাকির ইছামতি নদীতে বিসর্জন দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু পর্যটক। এবার তাদের নিরাপত্তা নিয়েও ভাবছে দুই দেশ। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাত পোহালে মহালয়া, পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা। এই দিনেই অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এখানে দেবী দুর্গায় হলেন সেই মহান আলয় বা আশ্রয়। সনাতন ধর্ম অনুসারে এই দিনে পূর্বপুরুষকে জল দান করা হয়। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই মহালয়া। এমনটাও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করা হয়। তখনই সেই মহালগ্নটি মহালয়া বার্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবী হচ্ছেন সেই মহান আশ্রয়।